বলছি দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজের আওয়াজ পাঠিয়েছে দিলীপ গোয়েল ডিসি স্পেশাল বলো কি বলবে নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, সেই আরজি করের ঘটনায় সেই সঞ্জয় রায়ের মামলায় এখন কিন্তু চার্জশিট পেশ হয়ে গেছে। তার মানে এখন বিচার ব্যবস্থা চলতেছে। আগে শুনানি চলছিল জামিনের জন্য, এখন কিন্তু বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। ওই মোটামুটি দুদিন হলো আর কি। তো ফার্স্ট দিন আপনারা জানেন ফার্স্ট দিন কি এসেছিল। প্রথম দিন সঞ্জয় রায় চেঁচিয়ে সেই প্রিয়জন ভ্যানে বলেছিল যে আমি দোষী না, একমাত্র বিনীত গোয়েলের আদেশেই নির্দেশেই আমি এই ঘটনাটা আমি দোষটা নিজের ঘাড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি রেপ মার্ডার করিনি, বিনীত গোয়েলের মেন যে দোষী সেটা হচ্ছে বিনীত গোয়েল। এটা প্রথম তারিখে বলেছিল। এবার দ্বিতীয় দিনে আমরা সেটা দেখতে পাই যে এই কথাটা বলাতে সেই সঞ্জয় রায়কে কি বলবো, একজন কালো কাঁচধারী গাড়িতে সেই সঞ্জয় রায়কে আনা হয়েছে, যাতে বাইরের লোক সঞ্জয় রায়কে দেখতে না পায় এবং কি সঞ্জয় রায় যে বলছে সেই কথাটা যাতে বাইরে না আসে। ঠিক যেমন এসি রুমে যেভাবে থাকে আর কি, এসি রুমে আর কি এসি গাড়িতে আনা হয়েছিল আর কি, যে বাইরের কথাগুলো যাতে বাইরে না আসে আর বাইরের লোক যাতে ভিতরে কে আছে কি আছে, কি করছে কিছু বলতে চাচ্ছে নাকি, সেই বিষয়টা যাতে না হয়ে যায় আর কি, বাইরে বের হয়ে যায়। এবার যেমন এর আগে প্রিয়জন ভ্যানে সঞ্জয় রায়কে আনা হয়েছিল এবং সেখানে বিনীত গোয়েলের নাম নিয়েছিল। এবার দ্বিতীয় দিনে হয়তো আরো দুই একজনের নাম বলতে পারতো। তাহলে এইভাবে আস্তে আস্তে বিষয়টা সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে আস্তে আস্তে এই ধারণাটা ক্লিয়ার হতো, বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি এই ঘটনায় কে কে জড়িত, নতুন নতুন নাম আসতে পারতো। দর্শক বুঝতে পারছেন তো? কিন্তু সেই চান্সটা আর সঞ্জয় রায়কে দিল না এবং সেই সত্যটা বাংলার মানুষকেও আর বুঝতে দিল না। এখন সঞ্জয় রায়কে সেই এসি কালো কাঁচধারী গাড়িতে আনা হচ্ছে যাতে বাইরের শব্দটা ভিতরের শব্দটা বাইরে না আসে এবং কি বাইরের শব্দ কিংবা বাইরে যাতে দেখাও না যায়, এরকম কালো কাঁচধারী। বুঝতে পারছেন তো দর্শক? তাহলে দেখুন, সঞ্জয় রায় সেই সঠিক জায়গায় নিশানা করে তীরটা মারেছিল। তার জন্য হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ, মমতার পুলিশ যাতে আরো সত্য না বের করতে পারে বা সত্য সে মিডিয়ার সামনে তুলে ধরতে পারে, সেই জন্য এরকম করা হয়েছিল আজকে সঞ্জয় রায়কে আনতে। যেমন একটা মন্ত্রী আছে, 3-4টা গাড়ি, আর যেখানে সঞ্জয় রায় আছে যে গাড়িতে, সেই গাড়িটা এসি এবং কি বাইরের আওয়াজ ভিতরের আওয়াজ বাইরে আসবে না, বাইরের আওয়াজ ভিতরে যাবে না, বাইরের লোক দেখতে পাবে না, এরকম আর কি। তো এই ঘটনাটা ঘটেছিল। তো এবার আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা তো পশ্চিমবঙ্গের একটা জানার রাইট আছে, জানার একটা অধিকার আছে যে এই আরজি কর মামলায় কি হয়েছিল, অভয়া মামলায় কি হয়েছিল, কার দিকে সারাটা যাচ্ছে, কে বেশি দোষী, কে এই কাজটা করতে পারে, এটা তো পশ্চিমবঙ্গবাসীর একটা জানার আছে, রাইট আছে, জানতে পারে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু এইরকম করায় এখন থেকে আর কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিছু জানতে পারবে না যে সঞ্জয় রায় কি বলতে চাচ্ছে, আসল অপরাধী কি। তার এ থেকেও প্রমাণিত হয় যে এই ঘটনায় আরো কোনো বড় মাথা লুকিয়ে আছে। দর্শক বুঝতে পারছেন? এই হচ্ছে গেল কালকে আরজি কর মামলার শুনানি এভাবে হয়েছিল, এভাবে সঞ্জয় রায়কে আনা হয়েছিল। এবার আরেকটা আমি যদি বলি ঘটনা, সেটা হচ্ছে যে সেই সন্দীপ ঘোষ, মনে পড়ে আপনাদের? সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাটে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, সিবিআই গ্রেপ্তার করেছে সেই সঞ্জীব ঘোষকে। তো সেই সঞ্জীব ঘোষকে গেল কালকে বেল হতে হলো না, গেল কালকে সঞ্জীব ঘোষের বেল হতে হলো না। সেটা কিরকম? সেটা এরকম যে সঞ্জীব ঘোষের শুনানির তারিখ ছিল সেই 7ই অক্টোবর। 7ই অক্টোবর পর থেকে শুনানির তারিখ দিয়েছিল সেই 21শে অক্টোবর। 21শে অক্টোবর আবার তথ্য প্রমাণ দিতে হবে। দেওয়ার পর সিবিআই তাদেরকে তদন্ত করবে, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করবে, তারপর যা পাবে সন্দীপ ঘোষ কাছ থেকে সেটা কোর্টে পেশ করবে।
তো এইবার ঘটনাটা হচ্ছে এরকম যে 7 তারিখের পর 21 তারিখে কিন্তু সিবিআই আদালতে পেশ করেনি এই সন্দীপ ঘোষকে। তো এবার সন্দীপ ঘোষের আইনজীবী সেটাই এখন একটা বড় ফাঁদ, সেটাই একটা বড় সুযোগ পেয়ে গেছে, সেটাই একটা বড় প্রশ্ন পেয়ে গেছে যে যেহেতু সন্দীপ ঘোষকে 7 তারিখে ছিল শুনানি, তারপর 21 তারিখে ছিল, তো এবার 21 তারিখে পার হয়ে যাওয়ার পরও মানে 21 তারিখে সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে আদালতে আনেনি এবং কি কোনো জিজ্ঞাসা করেনি। তো এবার হুজুর মানে সন্দীপ ঘোষের অ্যাডভোকেট আইনজীবী বলছে আর কি, তো হুজুর যেহেতু সন্দীপ ঘোষকে আর কোনো জিজ্ঞাসা করার কথা নেই বা জিজ্ঞাসা করতে চাচ্ছে না, হাজিরাও দিচ্ছে না কোর্টে, তো এক্ষেত্রে আমি মনে করি, মানে আইনজীবী বলছে যে এক্ষেত্রে আমি মনে করি যে এইরকম একটা ব্যক্তিকে, এক নির্দোষ ব্যক্তিকে, মানে তার কোনো দোষ নেই বলে তো সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে না, দোষ নেই এরকম একটা ব্যক্তিকে জেলে রাখা, সংশোধনাগারে আটকে রাখা, এটাও কিন্তু বেআইনি। মানে নিয়ম না যে কোনো একটা ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে জেলে রাখবে বা সংশোধনাগারে রাখবে। তো এক্ষেত্রে আমার মক্কেলকে বেল দেওয়া হোক। তারপর সেই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিষয়টা ভাবলেন এবং কি ভেবে বললেন যে দেখুন এটা আইন, মানে এই মামলাটা নিম্ন আদালতে চলছে, ফলে এই মামলায় আমি আপাতত হস্তক্ষেপ করব না। এখন নিম্ন আদালতে সেই সন্দীপ ঘোষকে সিবিআই হাজিরা দিয়েছিল কি দেয়নি সেটা আমি পরে শুনবো, আগে নিম্ন আদালত সিদ্ধান্তটা জানা, যদি নিম্ন আদালত সিদ্ধান্ত না নিতে পারে তারপর আমার কাছে আসবেন, আমি অবশ্যই মামলাটাকে দেখব, যদি বেল দেওয়ার থাকে তাহলে বেলও দেব। তবে আপাতত আমি এই কেসে কোনো হাত দিচ্ছি না, নিম্ন আদালতে চলছে, সেখানেই আপনারা যান, যদি বেল দেওয়ার থাকে তো সেখানেই বেল দেবে, আর না থাকলে নাই, এতে আমি কোনো হস্তক্ষেপ করব না। এটা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিল। তো দেখুন সেখানে কিভাবে সন্দীপ ঘোষের আইনজীবী চালাকি করে বলল যে 7 তারিখের পর 21 তারিখে শুনানি ছিল এবং কি সেই শুনানিতে সিবিআই সন্দীপ ঘোষকে আদালতে পেশ করেনি, তার মানে সন্দীপ ঘোষের কাছ থেকে আর কোনো কিছু জানতে চাচ্ছে না সিবিআই, ফলে আর জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই এই সন্দীপ ঘোষকে, ফলে আমার মক্কেলকে বেল দেওয়া হোক। এটা সম্পূর্ণ বেআইনি যে একজন নিরপরাধ মানুষকে জেলে আটকে রাখা, এটা সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ সত্যি বেআইনি, এটা কোন একজন নিরপরাধ ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা করার নেই, কিছু জানার নেই, এমনি আটকে রাখবে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। কিন্তু এটা হচ্ছে চালাকি, এটা সন্দীপ ঘোষের আইনজীবীর চালাকি, যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুঝতে পারে এবং কি বলে যে না এই কেসে আমি কোনো হস্তক্ষেপ করব না, ফলে বেলটা কিন্তু আটকে যায়, ফলে বেল হয়নি সন্দীপ ঘোষের। মানে বলতে পারি আমরা যে অল্পতে সন্দীপ ঘোষের বেল হলো না, নাহলে কিন্তু বেল হয়ে যেত, এদিকে সন্দীপ ঘোষের বেল হতো, ওদিকে সঞ্জয় রায়ের শুনানি বিচার প্রক্রিয়া চলতো আর কি। এই হচ্ছে আপাতত আপডেট। যে আরেকটা আমি হাইলাইট করে বলি যে সঞ্জয় রায় মুখ খোলাতে মমতা সরকার কিংবা পশ্চিমবঙ্গের সরকার সেই সঞ্জয় রায়ের উপর আরো সিকিউরিটি বাড়িয়েছে। সেই সঞ্জয় রায় যাতে মিডিয়ার সামনে মুখ না খুলতে পারে সেই দরজাটা বন্ধ করে দিয়েছে। এখন প্রিয়জন ভ্যানের পরিবর্তে এখন একটা এসি 4 চাকা কার মধ্যে সেই সঞ্জয় রায় আসবে এবং কি বাইরের কথা ভিতরে যাবে না, ভিতরের কথা বাইরে যাবে না, এবং কি বাইরের লোক সঞ্জয় রায়কে দেখতেও পাবে না, এরকম। আর ওদিকে সন্দীপ ঘোষের বেল হতে হলো না হাইকোর্টে। তো দেখা যাক যতই কিছু আপডেট আসুক এই আরজি কর মামলায়, সঞ্জয় রায়ের মামলায়, সন্দীপ ঘোষের মামলায় আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা তো শুধু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, বিষয়টা যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।